সেদিন ক্রিজে বল পড়ার আগেই যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। গালাগালি, চোখ রাঙানি, হুমকি সবই চলছিল মাঠের ভেতর। পাকিস্তানের আগুন ঝরানো বিধ্বংসী বোলারদের একটাই টার্গেট, সৌরভ গাঙ্গুলিকে আহত করো, তাকে মাঠের মধ্যে ভয় দেখাও, যেভাবেই হোক সৌরভ গাঙ্গুলিকে থামিয়ে দাও। কিন্তু পাকিস্তান সম্ভবত ভুলেই গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে মাঠে দাঁড়িয়ে আছেন ভারতীয় ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলি, যিনি এমন একজন মানুষ যাকে ভয় দেখালে তিনি আরও শক্তিশালী হয়ে ওঠেন, আর যাকে চেপে ধরতে চাইলে সে আরও উঁচুতে আকাশের দিকে বল ভাসিয়ে দেয়। তাই বাঙালির মহারাজ আজ শুধুমাত্র রান তোলার জন্য সারজাতে ব্যাটিং করতে নামছেন না, সৌরভ আজ মাঠে নামছেন পাকিস্তানকে বিধ্বস্ত করার জন্য, পাকিস্তানকে প্রতি উত্তর ফিরিয়ে দেওয়ার জন্য, পাকিস্তানের সীমাহীন স্পর্ধার প্রত্যেকটা উত্তর ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেওয়ার জন্য। সৌরভ গাঙ্গুলির ব্যাট থেকে আজ বেরিয়ে আসতে চলেছে এমন কিছু সিক্সার যা পাকিস্তানি বোলারদের আত্মসম্মানকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি 1997 সালে সারজাতে অনুষ্ঠিত ভারত এবং পাকিস্তানের মধ্যকার সেই ঐতিহাসিক ক্লাসিক মায়াবী ইতিহাসের দুর্ধর্ষ কাহিনী। বন্ধুরা, আজ আমরা ফিরে দেখব সারজার সেই ঐতিহাসিক ম্যাচটিকে, যে ম্যাচটিতে ব্যাট হাতে নিয়ে একজন বাঙালি স্পর্ধার সঙ্গে ঘোষণা করেছিলেন, এই মাঠে আজ কেউ আমাকে দমাতে পারবে না। বন্ধুরা, এটি ছিল 1997 সালে সারজার মাটিতে অনুষ্ঠিত সেই ম্যাচ, যে ম্যাচটিতে নবজোৎ সিং সিধু এবং দাদা সৌরভ গাঙ্গুলি দুজনে মিলে পাকিস্তানি বোলারদের তুলোধুনা করেছিলেন। বন্ধুরা, এই ম্যাচটিতে পাকিস্তান দলে যেমন সুইংয়ের সুলতান ওয়াসিম আকরাম প্রতিনিধিত্ব করছিলেন, ঠিক তেমনি ভারতের পক্ষে ছিলেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকার। তাই গ্রেটেস্ট অফ অল টাইমদের এই মহাযুদ্ধ হয়ে উঠেছিল অত্যন্ত রোমাঞ্চকর এবং হাই ভোল্টেজ একটি ম্যাচ। কানায় কানায় পরিপূর্ণ সারজা স্টেডিয়ামে সেদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক সচিন তেন্ডুলকার। যদিও পাকিস্তান দলে সাগলাইন মুস্তাক, ওয়াসিম আকরামের মতো অসাধারণ কিংবদন্তি সমস্ত বোলাররা ছিলেন এবং ব্যাটিং শক্তির দিক থেকেও পাকিস্তান ওই সময়কার পৃথিবীর অন্যতম সেরা একটা দল ছিল। অন্যদিকে সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, মোহাম্মদ আজহারউদ্দিন, অজয় জাদেজার মতো লেজেন্ডসদের নিয়ে তৈরি টিম ইন্ডিয়া শক্তির বিচারে পাকিস্তানের থেকে খুব একটা পিছিয়ে ছিল না। তাই সারজাতে সেই ঐতিহাসিক সন্ধ্যায় লড়াইটা সমানে সমানে হতে যাচ্ছিল। বন্ধুরা, টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন সৌরভ গাঙ্গুলি এবং সাবা করিম। অন্যদিকে পাকিস্তানের হয়ে ওয়াসিম আকরাম এবং আকিব জাভেদ বোলিং শুরু করলেন। শুরুর দিকে পাকিস্তানি বোলাররা দুর্ধর্ষ বোলিং করছিলেন, যার ফলে প্রথম 3 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল মাত্র 2 রান সংগ্রহ করতে পেরেছিল। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলে সাবা করিম একটা দুর্দান্ত ড্রাইভ করলেন আর বল প্রথমবারের জন্য সীমানা পার করল। সারজার গ্যালারিতে ভারতীয় সমর্থকরা প্রথমবারের মতো আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠলেন। বন্ধুরা, আজকালকার হাই কোয়ালিটি ভিজুয়াল যুগের বাচ্চারা সেই যুগের রেডিওতে ধারাভাষ্য শোনার মজাটা হয়তোবা বুঝতে পারবে না, কিন্তু আপনারা যারা ওই সময় নিয়মিত রেডিওতে কমেন্ট্রি শুনতেন, কেমন ছিল সেই রেডিও যুগের ক্রিকেটের মাদকতা? কমেন্ট সেকশানে কমেন্ট করে আপনাদের সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, এরপর ম্যাচের বয়স বাড়তে থাকে আর সাবা করিম একের পর এক দুর্ধর্ষ ড্রাইভ করে ভারতের জন্য একটার পর একটা মূল্যবান বাউন্ডারি তুলে আনতে থাকেন। ইনিংসের 9ম ওভারেই ভারতীয় ক্রিকেট দল 30 রানে পৌঁছে যায়। যদিও আজকের যুগে দাঁড়িয়ে 9 ওভারে 30 রান ভীষণ স্লো একটা স্টার্ট মনে হতেই পারে, কিন্তু পাকিস্তানের ভয়ঙ্কর বোলারদের বিপক্ষে সেই যুগে 9 ওভারে কোনো উইকেট না হারিয়ে 30 রানে পৌঁছে যাওয়া এটি নিঃসন্দেহে একটা ভালো ওপেনিং পার্টনারশিপ ছিল। কিন্তু সবকিছুই যখন ঠিকঠাক চলছিল, ঠিক এই সময় ওয়াসিম আকরামের ওভারে সৌরভ আর সাবা করিমের মধ্যে ভুল বোঝাবুঝিতে সাবা করিম দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে গেলেন। 30 বলে 18 রান করে রান আউট হয়ে গেলেন সাবা করিম, আর ভারতীয় ক্রিকেট দল 32 রানের মাথায় প্রথম উইকেটটা হারালো। এরপর সৌরভকে সঙ্গ দিতে মাঠে নামলেন নবজোৎ সিং সিধু।
ইনিংসের 10ম ওভার পর্যন্ত একটা প্রান্তে দাঁড়িয়ে শান্ত ধীরস্থিরভাবেই ব্যাটিং করছিলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। কিন্তু 10ম ওভারে দাদা অফসাইডে একটা দুর্দান্ত দৃষ্টিনন্দন ড্রাইভ করলেন আর বল চলে গেল সোজা সীমানার বাইরে। এই একটি শটেই দ্য প্রিন্স অফ ক্যালকাটা বুঝিয়ে দিলেন কেন তাকে দ্য গড অফ অফসাইড বলা হয়। আর সৌরভকে এমন দুর্ধর্ষ ড্রাইভ করতে দেখে পাকিস্তান দল এতটাই ভয় পেয়ে গেল যে পাকিস্তানি ক্রিকেটার সাইয়দ আনোয়ার ফিল্ডিংয়ের সময় স্ট্যাম্প লক্ষ্য করে বল না মেরে সৌরভের পা লক্ষ্য করে বল ছুঁড়ে মারলেন যাতে সৌরভকে আহত করা যায়। কিন্তু সৌরভ আগে ভাগেই বিপদ আন্দাজ করে লাফিয়ে উঠে নিজেকে রক্ষা করলেন। পাকিস্তানি ক্রিকেটারদের এমন আচরণ সৌরভের বাঙালি অস্মিতাকে ভীষণভাবে উত্তপ্ত করে দিল এবং 12তম ওভারে সৌরভ স্টেপ আউট করে ফাস্ট বোলারদের বিপক্ষে দুর্দান্ত একটা ছক্কা মারলেন। বন্ধুরা, আজ থেকে প্রায় 30 বছর আগে ফাস্ট বোলারের বিপক্ষে স্টেপ আউট করে এগিয়ে এসে বিশাল ছক্কা মারার কলিজা একমাত্র সৌরভ গাঙ্গুলিরই ছিল। মহারাজের এই সিক্সারের সাহায্যে ভারতীয় ক্রিকেট দল 50 রানে পৌঁছে গেল। অন্যদিকে সৌরভকে এগ্রেসিভ হতে দেখে নবজোৎ সিং সিধু তিনিও হাতখুলি খেলতে শুরু করলেন। একদিকে সৌরভ গাঙ্গুলী আর অন্যদিকে পাঞ্জাবি তনয় নবজোৎ সিং সিধু তখন পাকিস্তান বোলারদের অগ্নি পরীক্ষা নিচ্ছেন শারজার মাটিতে। 14তম ওভারে সাগলাইন মুস্তাকের বলে স্টেপ আউট করে এগিয়ে এসে সৌরভ গাঙ্গুলী এমন একটি ছক্কা মারলেন যা দেখে পাকিস্তানি বোলাররা ভয়ে একদম কুঁকড়ে গেলেন। 20তম ওভারের শেষে ভারতের স্কোর 1 উইকেটের বিনিময়ে 90 রান। ব্যাটিং করছেন সৌরভ গাঙ্গুলী আর নবজোৎ সিং সিধু। ইনিংসের 23তম ওভারে নবজোৎ সিং সিধু একটা সিঙ্গেল চুরি করতে গিয়ে আম্পায়ার স্টিভ বাগনারের সঙ্গে সরাসরি মাঠের মধ্যে ধাক্কা খান এবং ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গেই নবজোৎ সিং সিধু মাঠের মধ্যে পড়ে যান। নবজোৎ সিং সিধুকে আহত হতে দেখেই পাকিস্তানি ক্রিকেটাররা মাঠের মধ্যে ছুটে আসেন এবং মাঠের মধ্যেই নবজোৎ সিং সিধুর চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণ চিকিৎসা পাওয়ার পর নবজোৎ সিং সিধু আবার নিজের পায়ে উঠে দাঁড়ালেন এবং তারপরেই ব্যাট হাতে নিয়ে পাকিস্তানি বোলারদের আবার নতুন করে পরীক্ষা নিতে শুরু করলেন। 23তম ওভারে ভারতীয় দল 100 রানে পৌঁছে গেল এবং এর সঙ্গে সঙ্গেই সর্দারজি অর্থাৎ নবজোৎ সিং সিধু নিজের হাফ সেঞ্চুরিটাও কমপ্লিট করলেন। 28তম ওভারে সৌরভ গাঙ্গুলী সাগলাইন মুস্তাকের বলে আরও একবার স্টেপ আউট করে বল একদম উড়িয়ে দিলেন স্টেডিয়ামের বাইরে। একটা অসাধারণ সিক্সার এবং এই 6-এর সঙ্গে সঙ্গেই সৌরভ গাঙ্গুলী নিজের হাফ সেঞ্চুরিটাও কমপ্লিট করলেন। 30তম ওভারে টিম ইন্ডিয়ার স্কোর 1 উইকেটের বিনিময়ে 143 রান। অর্থাৎ ভারতীয় ক্রিকেট দল একটা অসাধারণ ফাউন্ডেশন পেয়ে গিয়েছে। সবাই যখন মনে মনে স্বপ্ন দেখছেন আজ অন্তত ভারতীয় ক্রিকেট দল একটা বড় চ্যালেঞ্জ পাকিস্তানের সামনে ছুঁড়ে দেবে, ঠিক তখনই 31তম ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন নবজোৎ সিং সিধু। সৌরভ গাঙ্গুলী এবং নবজোৎ সিং সিধুর মধ্যে যে অসাধারণ পার্টনারশিপটা তৈরি হচ্ছিল, দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে সেই জুটিটা ভেঙে গেল। নবজোৎ সিং সিধুর পরে ব্যাটিং করতে নামলেন রবিন সিং, কিন্তু পরের বলেই কোনো রান সংগ্রহ না করে আউট হয়ে গেলেন রবিন সিং। ভারতীয় ক্রিকেট দল পরপর 2 বলে 2 উইকেট হারালো। রবিন সিংয়ের পরে মাঠে নামলেন ক্যাপ্টেন সচিন তেন্ডুলকার, কিন্তু পাকিস্তানি বোলারদের বিধ্বংসী আক্রমণে বিধ্বস্ত হলেন তেন্ডুলকার এবং মাত্র 4 রান করে তিনিও প্যাভিলিয়নে ফিরলেন। ভারতীয় দল হঠাৎ করেই গভীর সংকটে। 147 রানের মাথায় ভারতীয় দল তাদের সবথেকে গুরুত্বপূর্ণ উইকেটটা হারিয়ে ফেলেছে। আর তেন্ডুলকারকে আউট করে পাকিস্তান এমনভাবে উল্লাস করছিল যেন তারা শারজাতে এই ম্যাচটি জিতেই নিয়েছে। এরপর সৌরভকে সঙ্গ দিতে মাঠে নামলেন স্টাইলিশ মোহাম্মদ আজহারউদ্দিন। সৌরভ আর আজহার দুজনে মিলে ধীরে ধীরে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলেন। একটা প্রান্তে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলী মাঝে মাঝেই আগ্রাসী ব্যাটিং করছিলেন আর অন্যদিকে স্টাইলিশ মোহাম্মদ আজহারউদ্দিন তার ক্লাসিক স্টাইলে ভারতীয় ইনিংসকে বিল্ড আপ করছিলেন। 40তম ওভারে ভারতীয় দলের স্কোর 4 উইকেটের বিনিময়ে 185 রান। বন্ধুরা, সৌরভ এবং আজহার তখন দুজনেই সেট হয়ে ব্যাট করছেন এবং তাই মনে হচ্ছিল ভারতীয় ক্রিকেট দল খুব সহজেই 250 রানে পৌঁছে যাবে। বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী এই সময় 90 রানে ব্যাটিং করছিলেন এবং মনে হচ্ছিল শারজাতে সৌরভ গাঙ্গুলী আরও একটা ঐতিহাসিক সেঞ্চুরি উপহার দিতে চলেছেন।
কিন্তু 43তম ওভারে দ্য সুইং কিং ওয়াসিম আকরামের একটা দুর্দান্ত বিষাক্ত সুইংয়ে ক্লিন বোল্ড হয়ে গেলেন সৌরভ গাঙ্গুলি। 90 রানের একটা লড়াকু, একটা ক্লাসিক, একটা প্রতি উত্তর দেওয়া ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে চলেছেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। শেষের দিকে মোহাম্মদ আজহারউদ্দিনের 39 রান এবং অনিল কুম্বলের 11 রানের সাহায্যে 50 ওভারের শেষে ভারতীয় ক্রিকেট দল 7 উইকেটের বিনিময়ে 239 রান তোলে। অর্থাৎ পাকিস্তানকে এই ম্যাচ জিততে হলে নির্ধারিত 50 ওভার থেকে 240 রান সংগ্রহ করতে হবে। বন্ধুরা, ওই সময় ক্রিকেট এত বেশি ব্যাটসম্যান ওরিয়েন্টেড ছিল না, প্রায়শই বোলাররাই ক্রিজ থেকে বেশি সুযোগ সুবিধা পেতেন। তাই ওডিআই ক্রিকেটে 239 রান যথেষ্টই ফাইটিং একটা টার্গেট ছিল। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন শাহিদ আফ্রিদি এবং সৈয়দ আনোয়ার। বন্ধুরা, পাকিস্তানের কিংবদন্তি সৈয়দ আনোয়ার সম্পর্কে বলা হতো পাকিস্তানে তার মতো বাঁহাতি ওপেনার আগেও কখনো আসেনি, আর ভবিষ্যতেও হয়তোবা আর কখনো আসবে না। শুরু থেকেই দুই পাকিস্তানি ওপেনার আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেন। ষষ্ঠ ওভারে সৈয়দ আনোয়ার বিশাল একটি ছক্কা মারলেন। 8 ওভার শেষে পাকিস্তান ক্রিকেট দল কোনো উইকেট না হারিয়ে 48 রানে পৌঁছে গেল। কিন্তু এরপরেই এলো সেই জাদুকরী মুহূর্ত। রাজেশ চৌহান তার ওভারের শেষ বলে শাহিদ আফ্রিদিকে কটেন বোল্ড করলেন। বন্ধুরা, রাজেশ চৌহানের এই ক্যাচটি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একটি ক্যাচ হিসেবেই আজও বিবেচিত হয়। এরপর আনোয়ারকে সঙ্গ দিতে ইজাজ আহমেদ মাঠে আসেন, কিন্তু কিংবদন্তি অনিল কুম্বলের ঘূর্ণিতে ইজাজ আহমেদ তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না। 79 রানের মাথায় পাকিস্তান ক্রিকেট দল দ্বিতীয় উইকেটটি হারালো। এরপর আখতার সরফরাজকেও দ্রুত আউট করলেন রাজেশ চৌহান। 93 রানে 3 উইকেট হারিয়ে পাকিস্তান ক্রিকেট দল তখন রীতিমতো চাপের মধ্যে। তবে ভারত আর পাকিস্তানের মধ্যে যিনি ব্যবধান হয়ে মাঠের মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন তিনি সৈয়দ আনোয়ার। একটা প্রান্তে দাঁড়িয়ে সৈয়দ আনোয়ার একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। 21তম ওভারে এসে সৈয়দ আনোয়ার তার নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করলেন। অন্যদিকে মনসুর আক্তারকেও অনিল কুম্বলে আউট করে দিলেন। আক্তারের পরে পাকিস্তানের হয়ে ব্যাটিং করতে মাঠে নামলেন আরেক কিংবদন্তি ইনজামামুল হক, এবং সৈয়দ আনোয়ার আর ইনজামামুল হক দুজনে মিলে পাকিস্তান ক্রিকেট দলকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে শুরু করলেন। 30 ওভার শেষে পাকিস্তান ক্রিকেট দল 4 উইকেটের বিনিময়ে 128 রান, অর্থাৎ জিততে হলে নির্ধারিত 20 ওভার থেকে পাকিস্তান ক্রিকেট দলকে 113 রান করতে হবে। 32তম ওভারে সৌরভ গাঙ্গুলি বোলিং করতে এসে ভেলকি দেখালেন এবং ইনজামামুল হকের মূল্যবান উইকেটটা তুলে নিয়ে ভারতীয় ক্রিকেট দলকে আরও একবার লড়াইতে ফিরিয়ে আনলেন বাংলার মহারাজ। বন্ধুরা, ব্যাটে এবং বলে সৌরভ গাঙ্গুলি সেদিন সত্যি সত্যিই মহারাজার মতো পারফরমেন্স করছিলেন। ম্যাচ তখন টান টান উত্তেজনায়। পাকিস্তান ক্রিকেট দল 220 রানে পৌঁছে গিয়েছে। একটা প্রান্তে ব্যাটিং করছেন সৈয়দ আনোয়ার। একের পর এক পাকিস্তানি ব্যাটসম্যানরা বিপর্যস্ত হলেও সৈয়দ আনোয়ার একটা প্রান্তে দাঁড়িয়ে ভারতীয় দলের বিপক্ষে একা কর্ণের মতো পাকিস্তান ক্রিকেট দলকে টেনে নিয়ে চলেছেন। শারজার কঠিন রুক্ষ ক্রিজে অনিল কুম্বলে রাজেশ চৌহানদের বিপজ্জনক স্পিন আক্রমণকে প্রতিহত করে সৈয়দ আনোয়ার সেঞ্চুরি কমপ্লিট করে ফেলেছেন। ভারত আর জয়ের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়িয়ে আছেন সৈয়দ আনোয়ার। ধীরে ধীরে পাকিস্তান ক্রিকেট দল এই ম্যাচটিকে নিজেদের গ্রিপে নিয়ে নিল। যদিও 45তম ওভারে জাফাকাল শ্রীনাথ সৈয়দ আনোয়ারকে আউট করলেন, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পাকিস্তান ক্রিকেট দল তখন একেবারেই জয়ের দোরগোড়ায়। শেষমেশ মঈন খান ঠান্ডা মাথায় ব্যাটিং করে পাকিস্তান ক্রিকেট দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন। 47.1 ওভারে পাকিস্তান ক্রিকেট দল 6 উইকেট হারিয়ে 243 রানে পৌঁছে গেল। 4 উইকেটে পাকিস্তানের কাছে পরাজিত হলো। অসাধারণ সেঞ্চুরি করে ম্যাচের সেরা নির্বাচিত হলেন সৈয়দ আনোয়ার। তবে ভারতীয় ক্রিকেট দল সেদিন পরাজিত হলেও তারা শেষ পর্যন্ত লড়াই করেছিল। অসম্ভব প্রতিকূল পরিস্থিতিতে সৌরভ গাঙ্গুলির 90 রানের লড়াকু এই ইনিংসটি পাকিস্তানের বিপক্ষে সৌরভ গাঙ্গুলির ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা ইনিংস হিসেবেই আজও বিবেচিত হয়। বন্ধুরা, সৌরভ গাঙ্গুলির দুর্দান্ত এই ইনিংসটিকে আপনি 10-এর মধ্যে কত দেবেন? আর কেমন লাগছে আমাদের ভিডিওগুলো? কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ, বন্দে মাতরম।